আমার শৈশবের বন্ধু আরিয়ান, একেবারে নার্সারি থেকেই যার সঙ্গে আমার বন্ধুত্ব, ও হঠাৎ বলল, তুই কি সত্যি ভূত দেখেছিস? আমি বললাম, হ্যাঁ, একেবারে নিজের চোখে। ও ঠাট্টার সুরে বলল, মন গড়া গল্প বানিয়ে তোর লাভটা কি? ঠিকঠাক বল। আমি বললাম, তুই শুনবি? আরিয়ান বলল, হ্যাঁ শুনি, তবে যদি গাঁজাখুরি ধরা পড়ে খবর আছে, বল। ও একটা চেয়ার টেনে বসে পড়ল। আরিয়ান আমার সব অভিজ্ঞতা জানলেও ভূতের ব্যাপারে ওর কখনো বিশ্বাস ছিল না। আমি যখন নিজের জীবনের অদ্ভুত অভিজ্ঞতাগুলো বলতাম, ও নাক সিটকিয়ে বলতো, আর বানিয়ে বলিস না, অনেক শুনেছি তোর গল্প। তখন আমি চুপ করে যেতাম, কারণ এই অভিজ্ঞতা শুধু আমিই জানি, আমিই অনুভব করেছি। ওকে জোর করে বিশ্বাস করানোর লানে হয় না। সেবার আমি জরুরি কাজে নাটোর আমার বাসায় এসেছিলাম। আমার বাসায় পা রাখতেই শুরু হয়ে গেল প্রবল ঝড়, সঙ্গে বিদ্যুৎও চলে গেল। আরিয়ান বলল, দেখলি অবস্থা, আসার সময় তো এক ফোঁটা মেঘ ছিল না। দোস্ত, ছাতা তো আনিনি। আমি হেসে বললাম, বৃষ্টি না থামা পর্যন্ত বাসায় থাক, আমি মুড়ি মাখছি, চানাচুর আছে, সঙ্গে গরম চা, জমে যাবে। ও বলল, আর সেই সঙ্গে তোর ভূতের গল্প, ভালোই জমবে আসরটা। ওর চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে চলে গেলাম। প্রায় 20 মিনিটের মাথায় সবকিছু তৈরি করে এনে আমি বিছানায় বসে পড়লাম। আরিয়ান আমার সামনে চেয়ারে বসা। কারেন্ট তখনও ফেরেনি, আর বৃষ্টির গর্জন আরও জোরে হচ্ছে। আরিয়ান চায়ের কাপে সশব্দে একটা চুমুক দিয়ে বলে উঠল, হ্যাঁ রে, এখন বল। একটু গা ছমছমে লাগলেই জমে যাবে। কারেন্ট আসার পর আর সেই মেজাজ থাকবে না। ওর কটাক্ষে আমি কোনো জবাব না দিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বলতে শুরু করলাম, তুই তো জানিস আমার ফিল্ড ওয়ার্কের চাকরি, যেখানে সেখানে যেতে হয়, থেকে যেতে হয় রাতে। সেবারও এমনি একটা কাজে আমাকে যেতে হয়েছিল চারঘাট, রাজশাহীতে। চারঘাটে আমার আগেও যাতায়াত ছিল, তবে সেবার এক রাত সেখানে থাকতে হয়েছিল। ঘটনাটা সেখানকারই। আরিয়ান হাত তুলে বলল, জানি রে জানি, এবার বল আসল গল্পটা। আমি আবার শুরু করলাম। সেবার চারঘাট পৌঁছাতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। দোষ অবশ্য আমার না, ট্রেন লেট ছিল। স্টেশনে যখন নামলাম তখন দুপুর প্রায় 2টো বাজে। কাজ তখনও শুরু হয়নি, আর আমার পেট চরম ক্ষুধায় ছটফট করছিল। স্টেশনের ক্যান্টিন থেকে কিছু খেয়ে সোজা ক্লায়েন্টের অফিসে চলে গেলাম। সেখানে কাজ সেরে বেরোতে বেরোতেই সন্ধে 6টা বেজে গেল। সৌভাগ্যক্রমে ওই অফিসেই দুপুরে খাওয়া হয়েছিল, তাই খিদের কষ্ট সেভাবে ছিল না। তাড়াতাড়ি স্টেশনে ফিরলাম, কিন্তু কপাল খারাপ, আমার ট্রেন কয়েক মিনিট আগেই ছেড়ে দিয়েছে। পরবর্তী ট্রেন রাত 9টায়, তাও আবার কখনো 1 ঘন্টা কখনো 2 ঘন্টা লেট হয়। কি করব বুঝতে পারছিলাম না। শেষমেশ ঠিক করলাম স্টেশনে এই রাতটা কাটিয়ে দেব। আমি শেষ ট্রেনের টিকিট কেটে স্টেশন মাস্টারের কাছে গিয়ে জানতে চাইলাম রাতটা কাটানোর কোনো জায়গা আছে কি। উনি বললেন, এটা তো আর হাওড়া না মশাই, স্টেশনই থেকে যেতে হবে। অগত্যা আমি স্টেশনের একপাশে থাকা লোহার বেঞ্চে বসে পড়লাম। ঘণ্টাখানেক পর ধীরে ধীরে স্টেশন ফাঁকা হয়ে আসতে লাগলো। রাত তখন 8টা। পেট আবারও চোঁচো করছে। আশেপাশের দোকানগুলো তখনও পুরোপুরি বন্ধ হয়নি, তাই দ্রুত একটা হোটেল থেকে রুটি আর তরকারি নিয়ে এলাম, সঙ্গে একটা বিস্কুটের প্যাকেটও কিনে ফেললাম, ট্রেনে উঠে খাবো ভেবে। 9টা বাজলো, ট্রেন আসার কোনো খবর নেই। আমি একা বসে প্রহর গুনছি। 10টা বেজে গেল, তবুও ট্রেন আসার কোনো লক্ষণ নেই। বাধ্য হয়ে স্টেশন মাস্টারের ঘরের দিকে এগোলাম। গিয়ে দেখি উনি লম্বা বেঞ্চে চাদর পেতে ঘুমোবার তোড়জোড় করছেন। আমি ট্রেনের ব্যাপারে জিজ্ঞেস করতেই উনি বললেন, আপলাইনের ওভারহেড তাও ছিঁড়ে গেছে, কখন ঠিক হবে কেউ বলতে পারছে না। সেই মুহূর্তে বুঝলাম আমি বিরাট ঝামেলায় পড়েছি। কোথায় যাব, কোথায় থাকব? স্টেশন থেকে বেরিয়ে একটু এগিয়ে গিয়ে দেখি আশেপাশে সব দোকান প্রায় বন্ধ হয়ে গেছে। শুধু একটা খাবারের দোকান ঝাঁপ ফেলছে। তখন দৌড়ে গিয়ে দোকানের দিকে বললাম, দাদা, কাছাকাছি এক রাত থাকার মতো কোনো হোটেল আছে? লোকটা পানের পিক ফেলে ঠোঁট মুছে বলল, আছে, কিন্তু স্টেশনের পাশে যেটা ছিল সেটা অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে। এখান থেকে 2 কিলোমিটার পরে একটা হোটেল পাবেন, তবে যেতে হবে হেঁটে। ঘড়িতে তখন প্রায় রাত 11টা।
মনটা কেমন গুমড়ে উঠল। চিন্তা হচ্ছিল, এই রাতে হেঁটে যাব? চোর ডাকাতের ভয় কি অমূলক? স্টেশনে ফেরা ছাড়া আর কোনো উপায় ছিল না। এদিকে ধীরে ধীরে স্টেশন পুরোপুরি জনমানব শূন্য হয়ে গেল। সেই বিশাল স্টেশনে তখন আমি একা। অগত্যা আমি ওই লোহার বেঞ্চে নিজের ব্যাগটাকে বালিশের মতো মাথার নিচে রেখে পাতলা একটা চাদর গায়ে টেনে শুয়ে পড়লাম। ঘড়িতে তখন ঠিক কটা বাজে জানি না, তবে হঠাৎ একটা কাশির আওয়াজেও ঘুমটা ভেঙে গেল। ঘুম জড়ানো চোখে তাকিয়ে দেখি একজন বৃদ্ধ লোক গায়ে ময়লা চাদর জড়িয়ে মাটিতে বসে আছে। চারপাশে আলো আঁধারির খেলা। স্টেশনের বেশিরভাগ লাইট নিভে গেছে, যেটুকু আলো আছে সেটাও বড় মলিন। মুঠোয় ধরা যায় না, ছুঁয়ে ফেলা যায় না। তবু শিয়ালয়ে আবছা দেখা যায় বৃদ্ধ লোকটির শরীর, কিন্তু মুখটা ঠিক মতো নয়। আমি উঠে বসতেই সামনে বসা লোকটিও ধীরে ধীরে নড়ে উঠল। ভুরু কুচকে তাকালাম তার দিকে। মাটিতে একটা খবরের কাগজ পেতে বসেছে সে, পাশে একটুখানি নোংরা কাপড়ের ব্যাগ। আমি হাতঘড়ি দেখলাম, রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। বড় একটা হাই তুলে উঠে বসলাম বেঞ্চে। ট্রেন এখনো আসেনি। সামনে বসা লোকটির দিকে বারবার তাকাতে লাগলাম। কেন জানি সন্দেহ হচ্ছিল। আমার সঙ্গে তখন অনেক টাকা ছিল, আর সেই টাকার জন্যেই একটু বেশি সতর্ক হয়ে গিয়েছিলাম। লোকটার দিকে মিনিট খানেক ধরে কডমট করে তাকিয়ে রইলাম। হঠাৎ সে খুক খুক করে কাঁচতে কাঁচতে ভাঙা গলায় বলল, বাবু, আপনি কি নাটোরে থাকেন? লোকটির প্রশ্ন শুনে শরীরে লোম খাড়া হয়ে উঠল। আমি ব্যাগটা আরো শক্ত করে কোলে টেনে নিয়ে বললাম, হ্যাঁ, কেন? লোকটা হেসে বলল, ভয় পাবেন না বাবু, আমি চোর নই। আপনার ব্যাগে আমি হাত দেব না। আমি হতবাক। আমার মনের কথাও কিভাবে বুঝল? লোকটা আবার হেসে বলল, আপনি যেভাবে ব্যাগটা আঁকড়ে ধরে বসে আছেন সেটা দেখলেই বোঝা যায়। মনটা কেমন খচখচ করে উঠল। আমি জিজ্ঞেস করলাম, এই ট্রেনটা কখন আসবে, কিছু জানেন? লোকটা গম্ভীর গলায় বলল, আমি শুনেছি আপ লাইনে তার ছিঁড়ে গেছে। আগামীকাল সকাল পর্যন্ত কিছুই হবে না। ওর কথায় গলা শুকিয়ে এলো। সারা রাত এই অচেনা লোকটার পাশে কাটাতে হবে এই ভেবে বুক ধুকভুক করতে লাগলো। হঠাৎ লোকটা আবার বলল, কাজের সূত্রে এসেছেন, তাই তো? আমি মাথা নাড়লাম। লোকটা বলল, আমার নাম মদন, আমি এখানকারই মানুষ। ঘরে খুব গরম লাগে, তাই মাঝে মাঝে স্টেশনে এসে শুয়ে পড়ি। লোকটার কথায় কেমন যেন অস্বস্তি লাগছিল। ভেতরে ভেতরে একটা অজানা ভয় জমে উঠছিল। ব্যাগ থেকে বিস্কুটের প্যাকেট বের করে খেতে লাগলাম। লোকটা তখন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই আলো আধারিতে লোকটার মুখ ভালো করে দেখা যাচ্ছিল না, তবে এটুকু বোঝা যাচ্ছিল, গায়ে মোটা চাদর, মুখ প্রায় ঢাকা, দাড়িতে মুখ ঢেকে গেছে, চোখে অদ্ভুত এক শূন্য চাহনি। হঠাৎ লোকটা বলল, একটা বিস্কুট দেবেন, খুব খিদে পেয়েছে। আমি বিস্কুটের প্যাকেট তার দিকে বাড়িয়ে দিতেই সে বলল, ছুঁড়ে দিন, আমি নিয়ে নেব। জানেন, আমারও একটা পরিবার ছিল। বাবা, মা, স্ত্রী, সন্তান সবাই ছিল। আমি বিস্মিত হয়ে বললাম, ছিল বলছেন কেন? এখন তারা কেউ বেঁচে নেই? লোকটা উত্তর দিল, না, এখন আর কেউ বেঁচে নেই। আমি বললাম, ভীষণ দুঃখজনক, কিভাবে মারা গেলেন তারা? লোকটা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, সে অনেক বড় কথা, আপনি শুনবেন? আমি ব্যাগটা শক্ত করে পাশে রেখে বললাম, হ্যাঁ বলুন। মদন একটু কেশে নিয়ে বলতে শুরু করলো, আমি আগে চাকরির সুবাদে ঢাকায় থাকতাম সপরিবারে। হঠাৎ একদিন চাকরিটা চলে গেল। অনেক চেষ্টা করেও আর কিছু জোটাতে পারলাম না। বড় শহরের বড় বড় অফিসগুলো আমাদের মতো পুরনোদের আর খাতির করে না।
যা হোক, বাধ্য হয়ে পরিবার সহ গ্রামে ফিরে এলাম। আমার বাবা মা আগেই এখানে থাকতেন। আমি, স্ত্রী আর একমাত্র ছেলে সবাই মিলে ওই ছোট্ট বাড়িতে এসে উঠলাম। আয় বলতে আমার যা সামান্য জমি জমা, তা দিয়ে 5টা পেট চালানো যায় না। তাই মজুরি করতে লাগলাম। সারাদিন রোদের মধ্যে কাজ করে ফিরতাম কঙ্কাল সার শরীরে। মাথা গরম হয়ে যেত, সামান্য কিছু হলেই রেগে উঠতাম। দেহের কষ্ট ভুলতে মাঝে মধ্যে মদ খেতে শুরু করলাম। দিনের পর দিন এইভাবে চলতে লাগলো। মানুষ আমায় মজুর মদন না বলে মাতাল মদন বলেই চিনত। লোকটা একটু থেমে গেল, তারপর আবার মুখে বিস্কুট তুলে চিবুতে চিবুতে বলল, এইভাবে চলতে চলতে একদিন মাথায় আগুন লেগে গেল। সন্ধেবেলা বাড়ি ফিরে একটা সামান্য কথা নিয়ে বউয়ের সঙ্গে ঝগড়া হয়। রাগে অন্ধ হয়ে যাই। দেখলেন না বাবু, মানুষ যখন ক্ষুধার্ত, ক্লান্ত আর অবহেলিত হয়, তখন সে পশুর চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে। আমি তখন আর মানুষ ছিলাম না, ছিলাম একটা পিশাচ। ঝগড়ার পর মাথায় আগুন ধরে যায়। ঘরের কোণে পড়ে থাকা একটা চপার তুলে নিয়ে একে একে বউ, ছেলে, মা, বাবা সবার গলা কেটে দিলাম। রক্তে ভেসে গেল পুরো মেঝে। আমি পাথরের মতো দাঁড়িয়ে শুধু দেখছিলাম। ঘরের কোণে দাঁড়িয়ে এক চিলতে হাসি লেগেছিল আমার মুখে। এই কথা শুনে আমার শরীর কাঁপতে শুরু করলো। শির দাঁড়াবে নেমে গেল বরফ ঠান্ডা একটা স্রোত। লোকটা থেমে নেই, অস্ফুট গলায় আবার বলল, জানেন, এই কষ্ট আর সহ্য করতে পারছিলাম না। একদিন নিজের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা বেঁধে ঝুলে পড়লাম। প্রথমে খুব কষ্ট হচ্ছিল, হাত পা ছটফট করছিল, কিন্তু তারপর এক অপার শান্তি, এক অবর্ণনীয় প্রশান্তি আমায় জড়িয়ে ধরেছিল। এই কথা মুখে শুনে আমার বুকের মধ্যে কিছু একটা চেপে ধরল। আমার মুখ তখন হাঁ হয়ে গেছে। ব্যাগটা আমার হাত থেকে পড়ে গেল মেঝেতে। আমি কেবল তাকিয়ে আছি সেই ছায়াময় অবয়বের দিকে। লোকটা মজা করছে না সত্যি ভূত আমি বুঝে উঠতে পারছি না। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হঠাৎ করেই চোখের সামনে অন্ধকার নেমে এলো। মাথা ঘুরে পড়ে গেলাম মাটিতে। তারপরের কিছুই আমার মনে নেই। জ্ঞান ফিরে পেলাম যখন, আমি তখন রেল পুলিশের ঘরে। একজন পুলিশ সদস্য আমার মুখে পানি ছিটিয়ে দিচ্ছেন। আমি ধর্মড় করে উঠে বসলাম। চোখ খুলেই পাশের লোকটিকে চিনতে অসুবিধা হলো না। স্টেশন মাস্টার। উনি বললেন, যাক, বেঁচে গেছেন মশাই। খুব করে ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি ট্রেন লাইনের উপর দিয়ে কেন হাঁটছিলেন? আমি কিং কর্তব্য বিমূঢ়। কি বলবো বুঝতে পারছিলাম না। আমি শুধুই বললাম, স্যার, আমি কি লাইনের উপর দিয়ে হাঁটছিলাম? স্টেশন মাস্টার বললেন, হ্যাঁ, ট্রেন আসার কিছুক্ষণ আগে আপনাকে আমি লাইনের দিকে হাঁটতে দেখে চিৎকার করে থামাই। আর একটু হলে আউটলাইন ট্রেনের তলায় পড়ে যেতেন আপনি। আমি বোবা হয়ে গেলাম। মুখ দিয়ে একটা কথাও বেরোলো না। কিছুক্ষণ চুপ থেকে ফিসফিসিয়ে বললাম, স্যার, ওই বৃদ্ধ লোকটা কোথায় গেল যে আমার সামনে বসেছিল? স্টেশন মাস্টার কপাল কুঁচকে বললেন, কোন লোক? কিসের লোক? পুরো স্টেশনে আপনি ছাড়া আর কেউ ছিল না। আমি ধীরে ধীরে পেছনে হেলান দিলাম। পরদিন সকালে প্রথম ট্রেন ধরেই নাটোর ফিরে এসেছিলাম। গল্পটা শেষ করতেই আবার বাইরে বজ্রপাতের শব্দ। এক ঝটকায় জানালার পাল্লা সশব্দে খুলে গেল। আমি আর আরিয়ান দুজনে ভয় চমকে উঠলাম। আমার মুখের দিকে তাকিয়ে দেখি আরিয়ানেরও মুখও সাদা হয়ে গেছে। ঘর জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে। আর তখনই ফের এলো কারেন্ট। ঘর আলোয় ভরে উঠলেও আরিয়ান চুপচাপ বসে রইল। ভয়ের ছায়া তখন ওর চোখে। সেই রাতের খাওয়া শেষ করে ও কিছু না বলেই বাড়ি চলে গেল।